আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বায়োলজি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষের টিস্যু অধ্যায়ের পার্ট 3 অর্থাৎ 3 নম্বর পার্টে এসে পৌঁছেছি। আজকে আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। যদিও গতদিন আমি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আলোচনা করেছি, তবে আজকে আর একটু বিস্তারিত আলোচনা করতে চলেছি। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা পরীক্ষায় মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড অর্থাৎ ক্লোরোপ্লাস্ট আসার সম্ভাবনা অনেক 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 বেশি। সো আমাদের এই টপিকটা খুব ভালোভাবে জানতে হবে। এখানে থেকে কি কি প্রশ্ন আসে আমি প্রথমে সেটা বলে দিই। প্রথমে বলে মাইটোকন্ড্রিয়া এর গঠন কি, মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, এটা ঘ নম্বরে থাকতে পারে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের এখানে সংগঠিত, এখানে বলতে পারে যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে এইভাবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুটো থেকে কম্বাইন একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি, এবং মাইটোকন্ড্রিয়ার সাথে শ্বসন অধ্যায়টাও কম্বাইন করতে পারে। তো আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। এখানে প্রথমে আমি বলতে চাচ্ছি মাইটোকন্ড্রিয়ার গঠন অর্থাৎ স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচার অর্থ গঠন। তো আমরা স্ট্রাকচারটা একটু আলোচনা করব। মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা কিরকম হয়? মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা প্রথমে আমরা কোনো কিছু, যে কোনো কোষীয় অঙ্গাণু এটা স্ট্রাকচার বা গঠন আলোচনা করার ক্ষেত্রে প্রথমে আমরা চিত্রটা মাথায় নিব। আমাদের চিত্রটা অবশ্যই মাথায় থাকতে হবে। বইয়ের যে চিত্রটা রয়েছে এই চিত্রটাকে আমাদেরকে অবশ্যই 2-3 বার দেখে নিতে হবে, খুঁটিনাটি দেখতে হবে যেখানে আসলে কি কি আছে। তো মাইটোকন্ড্রিয়া আমি মোটামুটি একটা মাইটোকন্ড্রিয়া অঙ্কন করেছি। তো মাইটোকন্ড্রিয়াটা মূলত কেমন হয়? মাইটোকন্ড্রিয়াটা 2 স্তর বিশিষ্ট হয়। আমি দেখতে পাচ্ছি এখানে একটা বাইরে একটা স্তর, এই যে ভিতরে আরেকটা স্তর, মানে কি এখানে 2টা স্তর আছে। তাহলে প্রথম বৈশিষ্ট্যটাই হলো মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট। 2 স্তর বিশিষ্ট, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট। এখানে আমরা চিত্র দেখে বুঝতে পারবো। গত ভিডিওতে আমি শুধুমাত্র বলেছিলাম, কিন্তু চিত্র দেখে কিভাবে এটা মনে রাখা যায়। অনেকে বলে বায়োলজি শুধুমাত্র মুখস্থ করার বিষয়, এমনটা না। বায়োলজিরও বোঝার অনেক বিষয় আছে। এগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। দেখো চিত্র দেখে আমরা কি বুঝতে পারবো না এটা 2 স্তর বিশিষ্ট? অবশ্যই পারবো। আবার দেখো চিত্রতে আমরা দেখতে পাচ্ছি বাইরের স্তরটা এই যে মসৃণ, তাহলে আমরা লিখবো যে এর মধ্যে বাইরের স্তর, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, বাইরের, ঠিক আছে, বাইরের স্তর মসৃণ, ঠিক আছে। আর ভিতরের স্তর, ঠিক আছে, একবারে লিখে রাখি তারপরে বুঝিয়ে দিচ্ছি। ভিতরের স্তর অমসৃণ বা আঙ্গুলের ন্যায় খাঁজযুক্ত, অমসৃণ, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে ভিতরের স্তরটা কিভাবে অমসৃণ বুঝবো। এই দেখো ভিতরের স্তরটা এইভাবে খাঁজ কাটা আছে। মসৃণ জিনিসটাকে একদম সব সমান, ঠিক আছে। কিন্তু এটা এরকম না, অর্থাৎ এটা আঙ্গুলের মতো ভিতরের দিকে ঢুকে গেছে মনে হচ্ছে। এই দেখো ভিতরের দিকে মনে হচ্ছে ঢুকে গেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে আঙ্গুলের একটা খাঁজ সৃষ্টি হয়েছে, যা ক্রিস্টি নামে পরিচিত। কি নামে পরিচিত? ক্রিস্টি নামে পরিচিত, ঠিক আছে। এখানে এটা হচ্ছে, আমি এখানে একটু সাইডে করে দিচ্ছি, এটা ক্রিস্টি নামে পরিচিত, ঠিক আছে, ক্রিস্টি। এরপরে কি, এখানে দেখো এই দুটো স্তর ভেদ করে ভিতরে ঢুকে দেখো প্রথমে এই যে দেখো এখানে কিন্তু গোলাকার অঙ্গাণু আছে, বৃন্তযুক্ত, ঠিক আছে। এগুলো বৃন্তযুক্ত, এগুলো কি নামে পরিচিত? এখানে গোলাকার কিছু অঙ্গাণু থাকে যা অক্সিজম, ঠিক আছে। পরীক্ষার খাতায় একটু চেষ্টা করতে হবে ইংলিশটা একটু লিখে দাও, তাহলে কি হয়, টিচাররা যারা খাতা কাটে তাদের হয় কি, তারা একের পর এক অনেকগুলো খাতা কাটে, তখন সেখানে যদি আমাদের কিছু ব্যতিক্রম থাকে, যেমন অনেকে হচ্ছে আমরা ধর্ম পরীক্ষায় আয়াত দেই, অনেকে আরবিতে লিখি, কেউ বাংলায় লিখি। আমি প্রেফার করি আরবিতে লেখাটা বেটার, ঠিক আছে। তো যদি আরবিতে লেখা যায় তাহলে টিচার খাতা দেখার সময় অটোমেটিক্যালি তার নজর পড়বে ওই আরবি লেখা খাতাটাতে উপরে, এবং অন্যান্যগুলোর তুলনায় ওইটার প্রতি কিন্তু একটা আলাদা কিন্তু একটা হচ্ছে ফ্যাসিনেশন কাজ করবে, ঠিক আছে। তবে সেই ক্ষেত্রে আমরা ওইটাতে মার্কস বেশি পাবো। ঠিক সেরকম আমাদের খাতাটাকে ইউনিক করে তোলার জন্য আমরা কি করব, এখানে একটু লিখে দিলাম যে অক্সিজম, ঠিক আছে, অক্সিজম যখন লিখলাম তখন টিচার যখন এইটা দেখা শুরু করলো, টিচার মূলত কি করবে, এখানে স্ক্যান করার চেষ্টা করবে, ঠিক আছে। তো স্ক্যান যখন করবে তখন প্রথমে কি দেখবে যে ও 2 স্তর, ঠিক আছে, এটা বলে দিয়েছে। তারপরে বলবে যে এখানে বাইরের স্তর, ঠিক আছে।
তার মানে বাইরের স্তর মসৃণ, অমসৃণ, ক্রিস্টি আলোচনা করছে, তার মানে স্তর সম্পর্কে সবকিছু সে লিখেছে। তারপর অক্সিজম, তার মানে অক্সিজম কথাটা যখন তুমি ইংলিশে লিখবে তখন তো যখন তুমি অক্সিজেন লিখছো তখন বোঝা যাচ্ছে কি যে হ্যাঁ আমার স্টুডেন্টটা এখানে অক্সিজেন সম্পর্কেও আলোচনা করেছে। তো আমি আবার একটু এগুলো মিশিয়ে দিচ্ছি, তোমরা সাথে একটি খাতা নিবে, ঠিক আছে? খাতা নিয়ে একটু নোট ডাউন করার চেষ্টা করো, কারণ নোট ডাউন করে, কারণ মানুষের দেওয়া নোটের চাইতে নিজে কি কি বুঝলাম লিখলাম সেটা সব থেকে বেশি কার্যকরী হয়, ঠিক আছে? নিজে 1 লাইন লিখলে 10 লাইন লেখা যায়। তো ঠিক আছে, আমি অক্সিজেন এই 3টা বৈশিষ্ট্য কেটে দিলাম, অর্থাৎ মিশাই দিচ্ছি, ঠিক আছে? তারপরে এরপরে অক্সিজেন পর্যন্ত যখন দেখলাম, তাহলে এরপরে অক্সিজেন থেকে আমরা কোথায় যাব? এরপরে আমরা ভিতরে সবকিছু কিন্তু ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করছি, ভৌত বৈশিষ্ট্য। তো এখানে ভৌত বৈশিষ্ট্য দেখেই বোঝা যায়। তো সেখানে ভিতরে এই যে আমি এখানে ডট 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 দিচ্ছি, যদি অক্সিজেন আর ডট ডট গুলো একই রকম মনে হচ্ছে, মূলত এই যে এরকম, ধরো এই যে এরকম, ঠিক আছে? এখানে একটা তরল আছে, এই তরলটা কি ম্যাট্রিক্স, ভিতরে তোমার 4 নাম্বার না? হ্যাঁ 4 নাম্বার। এখানে ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে? ম্যাট্রিক্স অর্থ কি? ম্যাট্রিক্স অর্থ কি? মাতৃকা, ঠিক আছে? ম্যাট্রিক্স বা মাতৃকা, মাতৃকা থাকে, ঠিক আছে? ম্যাট্রিক্স বা মাতৃকা থাকে। এরপরে কি? আমাদের ভৌত বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? এরপরে এখন আমাদের কিছুটা ট্রাই করতে হবে ইউনিকনেস নিয়ে আসার, এখানে কিছুটা ব্যতিক্রমধর্মী কিছু লেখার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা লিখব এর রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনটা কেমন হয়ে থাকে? রাসায়নিক গঠনে মূলত আমরা আলোচনা করে থাকি এখানে কতখানি প্রোটিন আছে, কতখানি ডিএনএ আছে, কতখানি আরএনএ আছে, ডিএনএ আরএনএ এর মধ্যে কোনটা আছে, এগুলো আমরা আলোচনা করি, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু রাসায়নিক গঠনটা উল্লেখ করে থাকি। মূলত এখানে মাইটোকন্ড্রিয়াতে আমরা যদি খেয়াল করি, মাইটোকন্ড্রিয়াতে কি কি থাকতে পারে আমরা একটু চিন্তা করি। মাইটোকন্ড্রিয়াতে প্রথমে প্রোটিন থাকতে পারে, প্রোটিনের পরে লিপিড থাকতে পারে, লিপিডের পাশাপাশি এখানে কিন্তু ডিএনএ থাকে না, এখানে কি থাকে? আরএনএ থাকে, ঠিক আছে? তো আমরা একটু লিখে ফেলি কত পার্সেন্ট কি কি থাকে। প্রথমেই দেখতে হবে 73% কি থাকে? 73% প্রোটিন থাকে, ঠিক আছে? 73% প্রোটিন, ঠিক আছে? তারপরে 25% লিপিড, ঠিক আছে? লিপিড কি? লিপিডটা তোমরা একটু বুঝে নাও, লিপিডটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ, ঠিক আছে? একটু সংক্ষেপে আলোচনা করে দিলাম। তারপরে 0.3% আরএনএ, শুধুমাত্র আরএনএ লিখলে এনাফ। তবে যদি তুমি একটু ইউনিকনেস নিয়ে আসতে চাও তাহলে লিখতে পারো, আরএনএ লিখে এভাবে ব্র্যাকেটে লিখে দিবে রাইবো নিউক্লিক সিএলআইসি, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিড, গুড। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, তোমার বানানটা, ঠিক আছে? আমি কি বানানটা ঠিক লিখেছি? এখানে মনে হয় নিউক্লিক, হ্যাঁ ঠিক আছে, একটু ভুল লিখেছিলাম, হ্যাঁ? নিউক্লিক CLEICACID, ঠিক আছে? রাইবো নিউক্লিক অ্যাসিড। আর হচ্ছে কোন বইয়ে দেখা যায় যে এইটা 0.3% লেখে, আবার কোন বইয়ে দেখা যায় এটাকে 0.5% পর্যন্ত বর্ধিত করা হয়। তো আমার মতে বেশিটা দেওয়াই বেটার, কারণ দেখো তুমি যদি 0.5% লেখো অটোমেটিক্যালি 0.3% ওটার মধ্যে চলে যাচ্ছে, তাই না? তো যাই হোক, আরেকটা বিষয় কি, আরেকটা হচ্ছে একটা কোষে, ঠিক আছে, কতগুলো তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকা সম্ভব। সাধারণত যে কোনো কোষে আমরা দেখতে পাই, প্রতিটি কোষে, আমি লিখে দিচ্ছি, প্রতিটি কোষে 300 থেকে 400, কতগুলো চিন্তা করছে একটা কোষই আণুবীক্ষণিক, তাহলে সেখানে যদি মাইটোকন্ড্রিয়া 300 থেকে 400টা থাকে, তাহলে সেখানে আর কতগুলো থাকবে? 300 থেকে 400 মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া থাকে, যাই হোক এটা লিখে দিলাম, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এটা ছিল বিস্তারিত, মানে অর্থাৎ গঠনটা। এরপরে কি মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব লিখতে বলবে, তুমি প্রথমে চিন্তা করবে মাইটোকন্ড্রিয়াতে ঘটে কি, যেটারই গুরুত্ব লিখতে বলবে প্রথম কথায় মাথায় আসতে হবে কি, মাইটোকন্ড্রিয়াতে ঘটে কি, যেটাতে ঘটে কি, অর্থাৎ যেটা লিখতে বলছে যেটার গুরুত্ব সেটা তো হয় কি, ঠিক আছে?
মাইটোকন্ড্রিয়াতে কি হয়, গত ভিডিওতে বলেছিলাম মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের 3টা ধাপ, গ্লাইকোলাইসিস বাদে বাকি 3টা ধাপই মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। তার মানে মাইটোকন্ড্রিয়াতে শ্বসন হয়, শ্বসনের ফলে আমাদের জীবদেহের শক্তি আসে। তাহলে শক্তি যদি না থাকে তাহলে আমরা চলতে পারবো না, হ্যান ত্যান এগুলো তুমি আলোচনা করে দিয়ে শেষে লিখবা যে যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে এগুলোর কোনোটাই সম্ভব নয়। তাই মাইটোকন্ড্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা তোমরা বইয়ের মধ্যেই পেয়ে যাবে, আলাদা করে আলোচনা করার কোনো দরকার নেই। আর ওখানে বোঝার বিষয়টা ওখানে 4 নম্বর অধ্যায় একটু ইনক্লুড আছে। তো এখানে আমি 4 নম্বর অধ্যায়টা আলোচনা করতে চাচ্ছি না। তো মাইটোকন্ড্রিয়া কমপ্লিট। এরপরে কি প্লাস্টিড। তুমি দেখো মানুষ এখন আমাদের মধ্যে স্বাভাবিক একটা হয় কি, আচ্ছা আমি প্লাস্টিকের আগে একটা সংজ্ঞা দিই। প্লাস্টিকটা এরকম যে উদ্ভিদ দেহকে বর্ণময় বা রঙিন করার জন্য বা পরাগায়নের সহায়তা করার জন্য বা তোমার খাদ্য তৈরির জন্য বা খাদ্য সঞ্চয়ের জন্য যে সকল বর্ণ সৃষ্টিকারী অঙ্গাণু পাওয়া যায় সেগুলো প্লাস্টিক। এখন তুমি প্রশ্ন করো, এখন মূল কথা কি, প্লাস্টিক উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এখন আমাদের মধ্যে কেউ বলতে পারি যে তাহলে আমরা কালো, মানুষ তার উদ্ভিদ না, তো মানুষ কালো আবার ফর্সা হয়, অনেকে ফর্সার মধ্যে আবার ভাগ আছে, সে একজনের কালারের সাথে আরেকজনের কালার ম্যাচ করে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে মানুষের দেহ তো হিসাবে তোমার প্লাস্টিক থাকা উচিত। মানুষের রক্ত লাল বর্ণ আসার জন্য অবশ্যই প্লাস্টিক আসা উচিত, অনেকের মাথায় এই চিন্তাটা আসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার উত্তরটা কি, তোমার রক্ত কেন লাল হয়? রক্ত এই কারণে লাল হয় কারণ রক্তে তোমার যে রক্ত আছে, রক্তে লৌহ অর্থাৎ আয়রনের যৌগ থাকে, ঠিক আছে। আমরা জানি হিমোগ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিন হলো গ্লোবিউলিন নামক একটা প্রোটিনের যৌগ। এই প্রোটিনের সাথে আয়রনের যৌগ থাকে, ঠিক আছে। তো এই যৌগটাই মূলত লাল রংটা সৃষ্টি করে, ঠিক আছে। এরকম মানুষের দেহের যে কালো এবং ফর্সা আছে এইটার জন্য কিছু তোমার পদার্থ দায়ী আছে। এর দেহে মূলত কি থাকে, মানুষের দেহে মূলত থাকে মানুষের দেহে মূলত মেলানিন থাকে, ঠিক আছে। মানুষের দেহে কালো মানুষ, অর্থাৎ মানুষের দেহে বলতে কালো মানুষের দেহে মেলানিন থাকে। এই মেলানিনের কারণে মানুষ কালো হয়, যারা কালো তাদের দেহে মেলানিনের পরিমাণ বেশি থাকে, এবং যারা ফর্সা তাদের দেহে মেলানিন থাকে না বললে চলো, অল্প পরিমাণে থাকে। যারা একটুখানি মানে ফর্সার মধ্যে একটুখানি কালো তাদের দেহে একটু মেলানিন থাকে, এই কারণে মূলত তারা কালো হয়, কিন্তু দেহে কিন্তু কোনো প্রকার প্লাস্টিক থাকে না। তো উদ্ভিদ দেহে প্লাস্টিক থাকে, ঠিক আছে। তো আমরা প্লাস্টিককে একটু ছক আকারে আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে। প্লাস্টিক, তো আমরা একটু প্লাস্টিক হ্যাঁ, প্লাস্টিক এটা মূলত 3 প্রকার। আমি বলি এটা 3 প্রকার, কোনো বইয়ে 2 প্রকার বলা আছে। তো সেক্ষেত্রে ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট আলাদা আলাদা ভাগ করা আছে, কিন্তু আমার মতে এটা 3 প্রকার, ঠিক আছে। মূলত আমাদের বইটাতেও 3 প্রকারই বলা হয়েছে। তো সেখানে দেখো, প্রথমে আমি বলবো ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। ক্রোমোপ্লাস্ট, তারপরে ক্লোরোপ্লাস্ট, এবং সর্বশেষ লিউকোপ্লাস্ট। দেখো ক্রোমোপ্লাস্ট কোনটা, প্রথমে আমরা আলোচনা করি ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। এইখানেও দেখো, যদি আমি এখানে ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট আলাদা করে রেখেছি, উল্টাপাল্টা করে রেখেছি, কারণ কি, কারণটা ক্রোমোপ্লাস্ট তুলনামূলক কম ইম্পর্টেন্ট, তার থেকে কম ইম্পর্টেন্ট লিউকোপ্লাস্ট এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্লোরোপ্লাস্ট। তো আমি প্রথমে ক্রোমোপ্লাস্টটাকে একটু আলোচনা করে দিয়ে শেষ করতে যাচ্ছি। তো ক্রোমোপ্লাস্ট মূলত কি, উদ্ভিদ দেহে সবুজ রং সবুজটা বাদ বাকি যতগুলো আছে এগুলোর যেগুলো যেমন কমলা, লাল, নীল, হলুদ, এগুলো যেগুলো আছে এই কালারগুলো করার জন্য যে প্লাস্টিকটা কাজ করে সেইটা ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। ক্রোমোপ্লাস্ট মূলত কি, এখানে বর্ণ সৃষ্টিকারী কিছু অঙ্গাণু থাকে। যেমন তোমার দেখো, এগুলো মনে রাখার কিছু উপায় আছে। যেমন দেখো, আমাদের বইয়ে যে 4টা আছে সেগুলো কি কি, তোমার ক্যারোটিন, জ্যান্থাফিল, ফাইকোসায়ানিন আর ফাইকোএরিথ্রিন, ঠিক আছে। তো আমরা একটু ওই দুটো সম্পর্কে আলোচনা করব।
তোমাদের যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের যে চারটা আছে, অর্থাৎ আমাদের কোনটা কোনটা আছে, আমাদের আছে জ্যান্থাফিল, ক্যারোটিন, এরপরে আছে আমাদের ফাইকোএরিথ্রিন এবং শেষে আছে ফাইকোসায়ানিন। ঠিক আছে, এই কয়েকটির মধ্যে আমরা কিভাবে মনে রাখবো কোনটা কোন কালার, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বোর্ডের টিচারদের মনে খুব একটা প্রিয় টপিক হচ্ছে এই টপিকটা থেকে, অর্থাৎ বর্ণ সৃষ্টিকারী অঙ্গনে কোনটা কোন রং সৃষ্টি করে। দেখো তোমার হচ্ছে আমরা যে গাজর খাই, সেই গাজরটা কি কালার, গাজরটা অবশ্যই কমলা কালার, তো গাজরটার ইংরেজি কি, ক্যারট। তাহলে এখান থেকে মনে রাখবা ক্যারোটিন কি করে, কমলা। এছাড়াও তুমি গাজর দিয়ে যদি মনে না রাখতে পারো, দেখো এই তো কমলা। ঠিক আছে, এরপরে দেখো জ্যান্থাফিল, এটা পরে মনে রাখিও, এর আগে একটু মনে রাখো, সেটা হচ্ছে ফাইকোসায়ানিন। ঠিক আছে, সৃষ্টি করে কি রং, নীল রং। দেখো এটা কিভাবে মনে রাখবো, একেতে তুমি এখানে নীল, ফাইকো যে দুটো আছে, ফাইকোসায়ানিন আর ফাইকোএরিথ্রিন, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল। ঠিক আছে, তো এখানে দেখো নীল, এই নীল আর এই নীল, ঠিক আছে, এই দুটো ম্যাচ করাতে পারো। অথবা আমি যেভাবে মনে রাখি সায়ানিন, সায়ানোব্যাকটেরিয়াতে কি হয়, ব্লু গ্রিন, ঠিক আছে, অর্থাৎ নীলাভ সবুজ। তো সেক্ষেত্রে যেহেতু নীল, তাহলে এক্ষেত্রে নীল মনে রাখার একটা উপায়, আমি এভাবে মনে রাখি এবং তোমরা যে কোনোভাবে মনে রাখতে পারো। এরপরে কি, এরপরে হচ্ছে তোমার ফাইকোএরিথ্রিন। দেখো ফাইকোসায়ানিন যেটা, ফাইকোসায়ানিন যদি নীল হয় তাহলে আরেকটা লাল। ঠিক আছে, এটা মূলত কি ফাইকো, অর্থাৎ ফাইকো কথাটা যে দুটার প্রিফিক্স, সেই দুটাতে দেখবে একটা নীল আর একটা লাল। তো একটা যদি মনে রাখতে পারো তাহলে আরেকটা লাল। আরেকটা কি জ্যান্থাফিল, এটা ভাই গণহারে মুখস্থ রাখবা, জ্যান্থাফিল এটা হচ্ছে হলুদ। ঠিক আছে, জ্যান্থাফিল হচ্ছে হলুদ। তো এইভাবে আমরা হচ্ছে অর্থাৎ ক্রোমোপ্লাস্টের অংশটা শেষ করে ফেললাম। ক্রোমোপ্লাস্টে এর থেকে বেশি আর কিছু করতে হয়, তবে ক্রোমোপ্লাস্ট আর কোন কোন জায়গায় কাজে লাগে, কি কি করে ক্রোমোপ্লাস্ট, সেক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে। তো সেই প্রশ্নটার উত্তরটা কি, সেই প্রশ্নটার উত্তর হলো, দেখো ক্রোমোপ্লাস্ট কি করে। ক্রোমোপ্লাস্টের আমি প্রথমে সংজ্ঞাতেই উত্তর আছে, ক্রোমোপ্লাস্ট কি কি কাজ করে। প্রথমেই বলা হয়েছে মানে উদ্ভিদ দেহকে বর্ণময় করা হচ্ছে, উদ্ভিদ দেহ ওকে সাজায়, ওকে মানে পার্লার থেকে, মানে বিউটি পার্লার থেকে ওকে সুন্দরী করে নিয়ে এসে লাভটা কি, মূলত কি, যাতে এই যে প্রজাপতি, মৌমাছি, এগুলো যাতে ওদের উপর পড়ে, এখানে এগুলো যাতে আকৃষ্ট হয়, এই কারণে মূলত এগুলোকে রঙিন করে তোলা হয়। ঠিক আছে, এগুলো যখন রঙিন হয় তখন এই মৌমাছি এগুলো পরে আবার উদ্ভিদের লাভটা কি, এগুলো পরে উদ্ভিদের লাভটা হলো, এগুলো পড়লে উদ্ভিদের পরাগরেণু গর্ভমুণ্ডে স্থাপিত হয়, ফলে পরাগায়ন সম্পন্ন হয়। একাই তো আর পারে না, তো এই জন্য বাহকের জন্য মূলত দেহটা রঙিন করে। ঠিক আছে, এটা গেল ক্রোমোপ্লাস্টের ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে ক্রোমোপ্লাস্ট আমাদের কমপ্লিট। এরপরে সব থেকে ইম্পর্টেন্টটা কি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি করে ভাই, ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদ সবুজ হয়, কেন হয়? ঠিক আছে, প্রশ্ন হলো কেন হয়, হতে হবে কেন? এটা মূলত কারণ হচ্ছে ক্লোরোপ্লাস্টে ক্যারোটিনয়েড নামের একটা রঞ্জক পদার্থ থাকে, যার কারণে উদ্ভিদে ওটা সবুজ হয়। এগুলো ক্লোরোপ্লাস্টটা পাওয়া যায় কোথায়, দেখবা যেখানে উদ্ভিদের সবুজ অংশ সেইখানেই থাকে। এখন তুমি বলবা যে ভাই আমেও কি আছে, দেখো এখানে ব্যাখ্যা দুইটা না, তিনটা। আমের কোন অংশ সেটাকে জিজ্ঞেস করবে, প্রথম জিজ্ঞেস করবে আমটা কাঁচা না পাকা। ঠিক আছে, যদি বলে পাকা তাহলে চোখ বন্ধ করে বলে দিবা আম, যেহেতু বলছে আমের বিচি কিন্তু বলেনি, সেক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে বলে দিবা যে ওটা ক্রোমোপ্লাস্ট। তারপরে যদি বলে কাঁচা, তাহলে তুমি এখন বলবা ভাই আমের ছাল নাকি আমের ভিতরে যে অংশটা কাঁচা, যেটা টক লাগে সেইটা। যদি বলে যে ওই ভিতরে সাদা যেটা কাঁচা টক লাগে, তাহলে বলবা ওইটা লিউকোপ্লাস্ট, ওটা একটু পরে বুঝতে পারবা। আর যদি বলে ছালটা, তাহলে বুঝবা যে ওইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন বলবে যে আমে কি সালোক সংশ্লেষণ হয়, দেখো ক্লোরোপ্লাস্ট যেখানে থাকে সেখানে এই সালোক সংশ্লেষণ হয়, 0.00001% হলেও হয়, এটা বাস্তব হয়।
তো সেক্ষেত্রে আমের ছালে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে ওখানেও হয়। সহজ উত্তর, ঠিক আছে। তো ক্লোরোপ্লাস্টের ব্যাখ্যাটা কি? ক্লোরোপ্লাস্ট তোমার দুই স্তর বিশিষ্ট। এটা তো আবরণী থাকে, এটার ভিতরে কি থাকে? গ্রানা থাকে, গ্রানাম চক্র থাকে, ঠিক আছে। এরপরে যে ভিডিওটা দিব সেখানে ক্লোরোপ্লাস্টের বিস্তারিত আলোচনা করব। যেমন গতদিন মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আলোচনা করছি, পরে বিস্তারিত দিছি, ঠিক সেরকম এর পরের ভিডিওতে ক্লোরোপ্লাস্টের বিস্তারিত তোমরা জানতে পাবে, ঠিক আছে। শুধুমাত্র আজকে এইটুকু জেনে রাখো যে ক্লোরোপ্লাস্টের মধ্যে বেশ কিছু অংশ থাকে, যেমন গ্রানাম চক্র, তারপরে হচ্ছে তোমার থাইলাকয়েড, তারপরে তোমার আন্তঃগ্রানাম নালিকা ইত্যাদি, ঠিক আছে। এরপরে আচ্ছা আজান দিচ্ছে, আমি একটু এখন স্টপ করি, ঠিক আছে। এখন প্লাস্টিক সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের সবথেকে বেশি উলটপালট হয়, অর্থাৎ আমরা হচ্ছে ম্যাচ করাইতে পারি না। সেটা হচ্ছে প্লাস্টিকের, দেখো প্লাস্টিকের আবিষ্কারক, ঠিক আছে। প্লাস্টিকের আবিষ্কারক দেখো তোমার আমাদের বইয়ে এসে আর্নেস্ট হেকেল, ঠিক আছে। আর্নেস্ট হেকেল কত সালে আবিষ্কার করে? 1866 সালে। এরপরে ক্লোরোপ্লাস্ট আবিষ্কার। ক্লোরোপ্লাস্ট এবং প্লাস্টিক এক জিনিস না ভাইয়া। ক্লোরোপ্লাস্টের যেটা আবিষ্কারক, ক্লোরোপ্লাস্টের আবিষ্কারক হলো, দেখো ক্লোরোপ্লাস্টের আবিষ্কারকের নাম অনেক বড়, আমি সেক্ষেত্রে সংক্ষেপে লিখে দিচ্ছি A.F. উইলহেলম, WILHELM, উইলহেলম সিম্পার, SCHIMPER, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের আবিষ্কারকের নাম, অর্থাৎ উইলহেলম সিম্পার। তিনি ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করে, আর প্লাস্টিক আবিষ্কার করে কে? আর্নেস্ট হেগেল। এই দুটোর জন্য উল্টা পাল্টা না হয়, ঠিক আছে। ওকে, দেন ক্লোরোপ্লাস্টের গঠন, ঠিক আছে। তো এখন আমরা ক্লোরোপ্লাস্টের গঠনটা আলোচনা করব। ক্লোরোপ্লাস্টের গঠনটা ঠিক প্রায় মাইটোকন্ড্রিয়ার মতো, অর্থাৎ এটাও দুই স্তর বিশিষ্ট, তবে দুটো স্তরের মধ্যে ওই রকম যে ক্রিস্টি আছে এরকমটা না, এটা দুই স্তর বিশিষ্ট, এইটা দুই স্তর বিশিষ্ট, এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য কি? এটা প্রাচীর কি দ্বারা গঠিত? এটা প্রাচীর ঠিক প্রোটিন, দেখো প্রোটিন প্লাস লিপিড। আর আরেকটা মজার বিষয় হলো এই প্রোটিন প্লাস লিপিড এই দুটাকে একসাথে কি বলা হয় জানো? এই দুটাকে একসাথে লিপোপ্রোটিন বলা হয়, ঠিক আছে। আবার দেখো একটা করে কোষে, প্রতিটি কোষে কতটি ক্লোরোপ্লাস্ট থাকে? প্রতিটি কোষে প্রায় 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে, এবং প্রতিটি ক্লোরোপ্লাস্টে কতটি গ্রানা থাকে? প্রতিটি ক্লোরোপ্লাস্টে প্রায় 5 থেকে 25টি গ্রানা থাকে, ঠিক আছে। ওকে, আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে এইটুকু লিখে দিলেই এনাফ। ক্লোরোপ্লাস্টের যদি গঠন পরীক্ষায় আসে তাহলে ক্লোরোপ্লাস্টের গঠন এইটুকু আলোচনা করে দিলেই এনাফ। এখানে আরেকটু আলোচনা করবে, ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স বা মাতৃকা থাকে। এই ক্লোরোপ্লাস্টের গ্রানায় সূর্যালোক আবদ্ধ হয় এবং এখানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়। এটা শেষে একটু লিখে দিলে ভালো হয়, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট কমপ্লিট। তো আমাদের ক্লোরোপ্লাস্ট কমপ্লিট। এবার দরকার হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট। হ্যাঁ, লিউকোপ্লাস্টটা কি? দেখো উদ্ভিদের দেহ রঙিন হলো, খাদ্য তৈরি করলো, সে তার নিজের কাজে ব্যবহার করলো, এবং উৎসৃষ্ট এটা কি করবে? ফেলে দিবে। মানুষের মতো উদ্ভিদ এত অপচয়কারী না, ঠিক আছে। উদ্ভিদ এটা কি করে? সঞ্চয় করে। এই সঞ্চয়ের কাজটা করে কে? এই সঞ্চয়ের কাজটাই করে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের কাজ সঞ্চয় করা, ঠিক আছে। লিউকোপ্লাস্টের কাজ সঞ্চয় করা, ডান। লিউকোপ্লাস্টের ক্লাস সঞ্চয় করা।
এখন একটা একটু ট্রিকি কোশ্চেন হয়, যেগুলো দেখবা কম্পিটিটিভ এক্সামগুলো আছে, সেখানে এই ধরনের ট্রিকি প্রশ্ন হয় কি যে প্লাস্টিডের বৈশিষ্ট্য 9 কোনটি? এখানে বলবে খাদ্য তৈরি করা, দেহকে রঙিন করা, খাদ্য সঞ্চয় করা। কারণ অনেকে চিন্তা করবে যেহেতু খাদ্য তৈরি করে, হ্যাঁ চিন্তা করে বিভিন্ন দাগাইতে পারে। আর একটা লাস্ট একটা অপশন থাকবে কি যে প্লাস্টিড রূপান্তরযোগ্য না, তখন একদম স্টুডেন্টের চোখ বন্ধ করে দাগা দিবে প্লাস্টিড রূপান্তরযোগ্য না, এইটাই দাগাবা। ঠিক আছে, কারণটা কি দেখো, সব থেকে ভালো একটা উদাহরণ কি, তোমাদের বাড়ির আশেপাশে দূর্বা ঘাস আছে না? আশা করি তোমাদের বাড়ির আশেপাশে দূর্বা ঘাস আছে। এই দূর্বা ঘাসটা কি করবা, আজকে একটা ট্রাই করিও, তোমরা ইট নিবা, ইট নিয়ে দূর্বা ঘাসের উপরে রেখে দিবা। ঠিক 1 থেকে 2 সপ্তাহ পরে, 1 থেকে 2 সপ্তাহ পরে গিয়ে ইটটা একটু সরাবা, সরাই দেখবা তুমি সবুজ দূর্বা ঘাস চাপা দিয়ে রাখছো, দেখবা সাদা হয়ে গেছে, প্রায় সাদা হয়ে গেছে। এটা কেন হয় দেখো, তোমার লিউকোপ্লাস্ট এইটা কিন্তু বর্ণহীন, ঠিক আছে, এই দুটার বর্ণ থাকলেও এইটার বর্ণ নাই। অর্থাৎ বর্ণ কি ক খ গ ঘ এমনটা না, বর্ণ হচ্ছে কালার। ঠিক আছে, এইটার কালার আছে, কালার আছে, এটা কালারলেস। ঠিক আছে, এটাতে কালার থাকে না, অর্থাৎ এটাতে কোনো কালার থাকে না। এইটা সাধারণত কোথায় কোথায় পাওয়া যায়, এইটা দেখবা উদ্ভিদের মূলে, তারপরে তোমার হচ্ছে ফলের বীজে, তারপরে তোমার হচ্ছে ফলেও অনেক সময় পাওয়া যায়। অর্থাৎ যেগুলো দেখবা মানে এই টাইপের জায়গাগুলো যেগুলোতে উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে রাখে, সেগুলোতে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে তোমরা দেখবা এইটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে গাজর একটি মূল হওয়া সত্ত্বেও কমলা রঙের কেন বা রঙিন কেন? ঠিক আছে, তখন কিন্তু আলোচনা করে দিতে হবে এইটাই ক্রোমোপ্লাস্টটা। ঠিক আছে, তো যাই হোক, এটাতে তখন ক্যারোটিন নিয়ে আসতে হবে, ক্যারোটিন নিয়ে আসলে ওকে। দেখো লিউকোপ্লাস্ট, এই যে তুমি যে দূর্বা ঘাসটাকে ডাবাই দিয়ে রাখলা, এগুলো দেখবা যে সাদা হয়ে গেছে। অর্থাৎ এগুলো প্রথমে কি ছিল, সবুজ ছিল, মানে ক্লোরোপ্লাস্ট ছিল, তো ক্লোরোপ্লাস্ট থেকে সাদা হয়ে গেছে, অর্থাৎ লিউকোপ্লাস্ট হয়েছে, বর্ণহীন হয়ে গেছে। তারপরে আবার তুমি ওইটা খুলে রাখবা, একটু রোদ পড়ার পরে দেখবা ওইটা আবার ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। এত উদাহরণ বাদ দাও, তোমার বাড়ির আশেপাশে গাছ তো অবশ্যই আছে, তো গাছে দেখবা গাছের যে পাতা সেটা প্রথমে কি হয়, সবুজ, তারপর যখন মারা যায়, গাছের পাতাটা যখন মারা যায়, ঝরে পড়ে, বয়স হয়, তখন দেখবা তার আগে গাছের পাতাটা মানে কালারটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ তখন কি হয়, ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, অর্থাৎ প্লাস্টিক চেঞ্জেবল। আমের কথা চিন্তা করো, কাঁচা আম সবুজ, আর পাকা আম তোমার হচ্ছে কমলা রঙের বা লাল, বা তোমার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হলুদ হয়, সেরকম কালার ধারণ করে। অর্থাৎ তোমার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, অর্থাৎ প্লাস্টিক রূপান্তরযোগ্য, অবশ্যই রূপান্তরযোগ্য। তো সেক্ষেত্রে এইটা প্লাস্টিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিক রূপান্তরযোগ্য, এবং লিউকোপ্লাস্টের বৈশিষ্ট্য এইটাই, পরীক্ষায় সর্বোচ্চ এটাই আসে যে লিউকোপ্লাস্টের কাজ কি, লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। ঠিক আছে, তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং একটু শেয়ার করে দিও।